This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই আরও একবার। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। আর হ্যাঁ, ঠোঁটকাটা হাজির হলো মানে সেই সমস্ত বিষয় আমরা আরও গভীরে গিয়ে দেখব আর সেই সমস্ত প্রশ্নগুলো আরও একবার তুলব। আজ ওই বলে না কথায়, যেখানে ভূতের ভয়ে ইত্যাদি প্রভৃতি, আজ সেটা একটু অন্যভাবে বলি। মানে সিচুয়েশন এমন, সেখানে আপনি বলতেই পারেন যেখানে বুথের ভয়, মানে ভূত না বলে বুথ বলতে পারেন। বুথ মানে বুঝতেই পারছেন কি ইঙ্গিত করছি, ভোট, যেখানে ভোটের ভয়। আর এই ভোটের মধ্যে কিভাবে ভূত ঢুকে গিয়েছে আর এই ভূতের ভবিষ্যৎ কি, কারা কিভাবে দেখবে সেটা সময় বলবে। কিন্তু ভুতুরে ভোটার এখন ভাবাচ্ছে এবং বিতর্কও উঠকে দিচ্ছে, কি করে ভুতুরে ভোটার এলো, এটা কি ইচ্ছাকৃত এলো, নানাবিধ প্রশ্ন। সেগুলো নিয়ে আজকে একটু নাড়চাড় করবো, মানে একটু নাড়াচাড়া করবো আর কি। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি বিধানসভার ফল বেরোনোর পর থেকে এই বিষয়টা সামনে আসছে। এ বলে ও করেছে, ও বলে এ করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, পাল্টা আবার বিরোধী দলনেতা গলা তুলেছেন, অন্য বিরোধীরাও এক্ষেত্রে রে রে করে উঠেছেন। বলতে পারেন ভুতুরে ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। আর সেখানেই তুমি যে ঘরে কেতা জানতো, হ্যাঁ, শাসকের ঘরে ধরা পড়েছে। তাই ওই তুমি যে ঘরে কেতা জানতো এই বাক্যটা একটু গানের সুরেই ভাবুন, এক্ষেত্রে অ্যাপ্ট হয়ে গেছে, প্রাসঙ্গিক হয়ে গেছে। মালদার পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, কি হলো তার সঙ্গে নিশ্চয়ই জানেন আপনারা, যারা টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে ফলো করেন। বাংলাদেশের নাসিয়া এখন বাংলার লাভলি। ভুয়ো কার্ড দেখিয়ে, মানে ভুয়ো নথি, সেই নথি দেখিয়ে সে নথি ভেরিফাইড হয়ে গেল, সেই নথি দেখিয়ে ভেরিফাইড নথি তকমা পড়ে গেল, তারপর তিনি এপিক পেয়ে গেলেন, জাল ওবিসি সার্টিফিকেট পেয়ে গেলেন এবং সেইগুলো দিয়ে, সেগুলোর জোর খাটিয়ে কিছুটা প্রভাবের ছায়া আর সেই সব কিছু নিয়ে লাভলি খাতুন মালদার হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন। যে পঞ্চায়েত কারা চালাচ্ছে? রাজ্য সরকার, মানে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। অবশেষে সেই লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে এসডিও সরিয়েছেন। পঞ্চায়েতের সদস্য পদ তার বাতিল হয়েছে। যে কারণে আমরা বলি টিভি9 বাংলার খবরের জোর, তার কারণে এই বিষয়টা জানার পর থেকে লাগাতার আমরা সম্প্রচার করে গেছি, কোনোভাবেই যাতে এড়িয়ে না যায় কেউ, বা কোনোভাবেই যাতে এটা চোখে পট্টি পরিয়ে দিতে না পারে, আমরা দেখিয়ে গিয়েছি। তাহলে ধর্মের কল বাতাসে নড়ল তো। দেখুন, এ খবর প্রথম টিভি9 বাংলা দেখায়, যে কারণে অন্যেরা খবরের জের বলে, আমরা জোর বলি। তার কারণ আমরা সততার সঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। আর তাতে অবশেষে ঘুম ভেঙেছে। অনেকটা ঘুম ভাঙা সিচুয়েশন নয়, আরো একটু ভালোভাবে বললে বলা যায় কিচ্ছুটি করার ছিল না। তার কারণ সবকিছু খোলসা হয়ে গিয়েছে, সামনে চলে এসছে। আর এত গুঁতো কি করে সইবে? ফলে তড়িঘড়ি স্টেপ, তড়িঘড়ি পদক্ষেপ তো করা হলো লাভলির জন্য, লাভলি খাতুনের ক্ষেত্রে। কিন্তু লাভলি খাতুন জাল নথি দেখিয়ে এত কিছু করে ফেললেন, কেউ কিচ্ছুটি জানলেন না, কারোর সহায়তা ছাড়া। সবাই ভাবলেন যে সব খুব ট্রান্সপারেন্ট ওয়েতে হচ্ছে, স্বচ্ছভাবে হচ্ছে। তা হয় নাকি, এ প্রশ্ন রাখলাম। বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনি, আপনার একটা প্রতিক্রিয়া আছে। আমি পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছেন। গত বছরের শেষ দিন, সেদিন খুব ব্যস্ত মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। ততদিনে রাজনীতি সরগরম। এই লাভলি খাতুনের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল যে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাসপোর্ট ভিসা ছাড়াই তিনি কিন্তু এই দেশে ঢুকেছিলেন এবং নিজের পরিচয় পাল্টে ফেলেন, তার পিতৃ পরিচয়ও বদলে দেন। জাল ডকুমেন্ট নিয়ে তিনি ওবিসি সার্টিফিকেটও আদায় করে নেন। আর সেই ওবিসি সার্টিফিকেটের জোরেই পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন ওপার থেকে আসার ৮ বছরের মধ্যে এপারের শাসক দলের জনপ্রতিনিধি। কিন্তু শেষ রক্ষা হলো না। আর সেই খবর আমরা তুলে ধরার পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন এবং ইতিমধ্যেই তার প্রধান পদ থেকে তাকে অপসারিত করা হয়েছে, পঞ্চায়েত সদস্য পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে। কিন্তু
প্রশ্ন উঠছে একজন অন্য অনুপ্রবেশকারী বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হয় সেই সমস্ত কি বা লাভলি খাতুনের ক্ষেত্রেও হবে? যদি কোথাও কোনো অন্যায় কিছু ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটার ব্যবস্থা হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন, দল ব্যবস্থা নেবে। ফলে এরকম তো নয় যে কোনো অন্যায় কিছু জানা গেলে প্রশাসন ব্যবস্থা নেয়নি বা দল ব্যবস্থা নেয়নি। পঞ্চায়েত সদস্যকে সরাতে পেরেছেন, জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ যেমন শাহজাহান জাহাঙ্গীররা, তারা কোত্থেকে এসছে? শুধু লাভলি পাবলি করলে হবে না। বুঝুন কাণ্ড, শাসক দলের পঞ্চায়েত প্রধানের পদ থেকে নাম কাটা গেল লাভলি খাতুনের, আবার সদস্য পদও তার গেল, আর সবই ভুতুরে চক্করে। দেখুন ৮ তারিখ দিল্লি বিধানসভা ভোটের ফল বেরিয়েছে, আর তারপরেই তালিকায় এই ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে শাসকের নজরে ২৬-এর বিধানসভা ভোট এক্ষেত্রে এটার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে এ কারণে আবারও ওই হৈ কাণ্ড রই ব্যাপার। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই ভুতুরে ভোটার তালিকা সংশোধনে নবান্ন কড়া হয়ে উঠল, কড়া পদক্ষেপ করার চিন্তা ভাবনা শুরু করলো। আর জেলায় জেলায় সে বার্তা রটি গেল ক্রমে। দেন তারপর রাজনীতির সিলেবাসে ভুতুরে ভোটার মাথাচাড়া দিয়ে উঠল, এবং তারপর কি কি একটু তাদের কথা শুনুন। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি 16 লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরিজ আফতাব মহাশয়কে দিয়েছিলাম। আমার কাছে খুব বিশ্বস্ত সূত্র থেকে একজন কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, যত মৃত আছে, আমরা প্রত্যেক বছর বলছি লাখ লাখ মৃত ভোটার আছে, এবং আপনারা রিপোর্ট করেন মাঝে মাঝে ওই মৃত ভোটাররা ভোট দিয়ে আসে। এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশ যদি এই চক্রান্তটার মধ্যে না থাকে তাহলে এটা হয় কি করে? আর ধরছে কে? ধরছে তো মমতা ব্যানার্জির প্রশাসন। নিশ্চয় তারা তৃণমূলের বিরুদ্ধে ভোটার। আমি এখানে লিখে বলে দিলাম, তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোটার বলে যে তৃণমূলের যে সার্ভে, সেই সার্ভেতে নিশ্চয়ই দেখা গেছে এরা তৃণমূলকে ভোট দেয় না। এরা করছে কি, যেখানে এরা বুঝতে পারছে যে এমনি হারছে, ভোটে হারবে এই বিজেপি, সেখানে সেই অরিজিনাল ভোটারদেরকে বাদ দিয়ে বাইরের ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, এমনকি অন্য স্টেটের ভোটার এনে এখানে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের বিরোধী দলনেতা সহ আমাদের সভাপতি সহ বিভিন্ন নেতারা পশ্চিমবঙ্গে প্রায় 30 লক্ষ ভোটারকে চিহ্নিত করেছেন, প্রায় 30 লক্ষ ভোটারকে চিহ্নিত করেছেন, যারা ভুয়ো, যাদের একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে, যারা কোনো না কোনো কারচুপির সাথে যুক্ত। ফলে রাস্তা একটাই কেটে দাও, লিস্ট থেকে কেটে দাও, গল্প শেষ করতে। এটাই শাসক দলের আজকের দিনের এই প্রক্রিয়া। 35 থেকে 40 লাখ ভোট তারা নিজেদের পকেটে রাখার ব্যবস্থা করেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর ভোটার লিস্টে নাম ওঠার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হচ্ছে ডিএম, আর আমাদের রাজ্যের বেশিরভাগ ডিএম এর মেরুদণ্ড বন্ধক রাখা আছে কালীঘাটে। ফলে প্রশাসনিক বৈঠক ডেকে ডিএমদের কাছে জিজ্ঞাসা করুন, বাইরে বাজার গরম না করে। কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশ আছে আর কয়েকটা কেন্দ্রীয় এজেন্সি আছে, এরা উইদাউট এনি ভেরিফিকেশন অনলাইনে অন্য রাজ্যের ভোটারও আছে, এইসব লোকজনকে এখানকার ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিবাদও যেমন করেছেন, তেমনি আমাদের সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র, হরিয়ানা, হিমাচল, দিল্লির বিধানসভা ভোটে ভোটার লিস্টে ভুতুরে কারবার নিয়ে বিরোধীরা সরব। আর সামনের বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আর এখনই ভোটার লিস্টে ভূতের দাপাদাপি চোখে পড়তে শুরু করেছে। তাহলে কি হবে? I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। ভোটার লিস্টে ভুতুরে তাণ্ডব, মানে ভূতেদের তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক। আর এরই মধ্যে তৃণমূলে একটা বড়সড় রদবদল।
আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। সাংগঠনিক রদবদল তো হবেই। অভিষেক যে সাংগঠনিক রদবদলের কথা বলেছিলেন তার চেয়ে ঢের বড় রদবদলের মুখে তৃণমূল কংগ্রেস। 27শে ফেব্রুয়ারি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশকে ঘিরে একটা চর্চা কিন্তু স্পষ্ট তৃণমূলের অন্দরে, যে ওই দিন থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্তে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে সেই নির্বাচন পরিচালনার জন্য একটি নীতি নির্ধারণ কমিটি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের নেতারা থাকবেন সেই নীতি নির্ধারণ কমিটি, তারাই ভোট পরিচালনা করবেন। ওদের দলের পাঁঠা, ওরা লেজে কাটবে, মুড়োয় কাটবে, ওরা হালাল করবে, জবাই করবে, বলি দেবে, ওদের ব্যাপার, এতে আমাদের কি যায় আসে। 2019 লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর প্রশান্ত কিশোরের আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের হাতেই কিন্তু সব ক্ষমতা ছিল। 2021 সালে আমরা দেখেছিলাম যে এই ভোট পরিচালনা, তার অভিমুখ স্থির করা, প্রার্থী তালিকা থেকে শুরু করে যাবতীয় কিছু করেছিল ভোট কুশলী সংস্থা আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সভায় বলেছিলেন প্যাক ফ্যাক মানি না। তারপরেই নবান্নে আইপ্যাকের পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রতীক জৈনের সঙ্গে তার বৈঠক হয়। এখন আইপ্যাককে যারা কদিন আগে প্যাক প্যাক বলেছিল তারা এখন আর খ্যাক খ্যাক করে কথা বলতে পারবে না। হ্যাঁ, আবার আইপ্যাককে দিদিমণি নিয়ে নিয়েছে, আবার ভাইপোর সঙ্গে জমাট বাঁধছে কিনা বলতে পারবো না। আর ভাইপোর সঙ্গে জমাট বাঁধলে আমাদের এই ববিদার যে কি অবস্থা হবে সেটাও আমি বলতে পারবো না। এই আইপ্যাককে নিয়ে তো তৃণমূল জেতার বুদ্ধি বার করে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি করতে আইপ্যাক নাই। বিরোধী নেতারা যা পারেন তাই বলেন, যখন যেমন তখন তেমন। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূলে যে বড়সড় রদবদল হতে যাচ্ছে, আইপ্যাকের হাত থেকে নিয়ে ভোট পরিচালনার দায়িত্ব নেতাদের হাতেই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এরপর আইপ্যাকের কাজটা ঠিক কি হবে, তারা কি করবেন? এবার আইপ্যাকের ভূমিকা কি হবে? মূলত লোগো নির্মাণ করা, কর্মসূচি স্থির করা এবং সমীক্ষা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করবেন তারা। কিন্তু নীতি নির্ধারণ, সামগ্রিকভাবে প্রার্থী নির্বাচন, সংগঠন সাজানো, এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণগুলি কিন্তু দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই কমিটি, যে কমিটি তিনি তৈরি করতে চলেছেন, ঘোষণা করতে চলেছেন বলে সূত্রের দাবি, সেই নীতি নির্ধারণ কমিটি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন, এমনটাই চর্চা চলছে তৃণমূলের অন্দরে। আপনি খবরটা চালান, সেটা দেখব, দেখার পর জেনে যাব। এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিলেন। আইপ্যাকের হাতে তৃণমূলের সংগঠন সাজানোর একটা ভার ছিল, স্ট্র্যাটেজিক্যাল যাবতীয় বিষয়, ভোট পরিচালনার ভার ছিল। আর আইপ্যাকের রাশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আইপ্যাকের বদলে নেতাদের নিয়ে তৈরি কমিটির হাতে ভোট পরিচালনার ভার দিয়ে আসলে অভিষেককে কি কোনোভাবে কোণঠাসা করার একটা ষোলকলা পূর্ণ হলো? সেটা বুঝতে পেরেই কি তাহলে গতকাল আচমকা অভিষেকের ওই পোস্ট? কিন্তু দুদিন আগেই তো দলনেত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূলের নাম্বার 2। তো দুয়ে দুয়ে মিলছে কি করে? যে লড়াইয়ের ইচ্ছে লাগবে তাকে দামের হিসেব করে নিতে হবে আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মেলনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টকে ঘিরে নিঃসন্দেহে রাজনৈতিক মহল এবং তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কিন্তু চর্চা শুরু হয়েছে। এই বার্তা কি বিরোধী দলগুলির প্রতি, নাকি দলের অন্দরে যারা অভিষেক বিরোধী বলে পরিচিত, নবীন নেতৃত্ব বিরোধী বলে পরিচিত, দলের সেই প্রবীণ নেতৃত্বের দিকেই কি বার্তা ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, আমরা সবাই দেখেছি, এ নিয়ে আমি কেন মন্তব্য করব?
এই ছিল তৃণমূলের ঘরের হাল। চলুন এবার সিপিএম এর ঘরে একটু উঁকি দেওয়া যাক। তৃণমূল ভোট কুশলী সংস্থা আইপ্যাককে প্যাক করে সাইড লাইনে পাঠানোর তোড়জোড় করছে, আর সিপিএম ভোট কুশলী সংস্থার দ্বারস্থ। ডানকুনিতে রাজ্য সম্মেলনের মঞ্চে তাদের রিপোর্ট পেশ করা হয়েছে। পিএম বা বামেদেরকে লেট কেট বা লেট লথিফ বললে ভুল হবে না। আমরা 6 থেকে 37-38% হয়েছি, 6% থেকে 37-38% হয়েছি লড়াই আন্দোলন সংগ্রাম তৃণমূলের বিরুদ্ধে করে। এই ভোট কুশলী ইত্যাদি নিয়োগ করা, এগুলো সময়ের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো অনেক আগেই চিন্তা ভাবনা করেছে, সেটা হয়তো 1-2 দশক পরে বামপন্থীরা চিন্তা ভাবনা করছে। আর সিপিএম 38-40% থেকে 5-6% পৌঁছে গেছে শুধুমাত্র একটি ভ্রান্ত মতবাদকে আঁকড়ে ধরে থেকে। 234 থেকে 0 পৌঁছেছে, অন্য পার্টিদেরকে ছুতে ছুতে বামপন্থীরা 0 থেকে মহাশূন্যে পৌঁছে যাবে। কোন কৌশলে আসে আমরা দেখতে চাই যে পশ্চিমবঙ্গে অন্তত সিপিএম এর ভোট পার্সেন্টে 2-3% বাড়াতে পারে। পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা পেশাদার সংস্থাকে বার করতে পারি না। এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি, এই যে ইউসাইডের টাকা, এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয়, এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম, তাই তো? সিপ্যাক আছে, তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয়, আমাদের ইনবিল্ট ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা। সত্যি সত্যি বদলে যাচ্ছে সিপিএম? না, দলের রাজ্য সম্পাদক বদল হলো না, মোহাম্মদ সেলিমই রাজ্য সম্পাদক থেকে গেলেন। প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় কর্মসূচির পরই আপনারা বলেন যে ফিরে দাঁড়ানোর লড়াই শুরু। এবারে তো বলিনি। হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু, সেটাও বলিনি, এবার সামনে সম্মুখে বলতে বলেছি, ঘোরাফেরার কথা বলিনি। 2011 সালের পর থেকে, হারার পর থেকে 34 বছর নাকি ছিল, তারপর থেকে এখনো কোনো ইলেকশন একলা লড়ার দম হয়নি সিপিএম এর। কংগ্রেসের পায়ে ধরে ইলেকশন করতে হয় তাদের, তাতে এই অবস্থা। 26-এর জন্য আপনারা কতটা আশাবাদী? আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না, কাজ দেখো তারপর বলো। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, তাহলে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আরেকবার রাখে তাহলে ফলাফল হবে শূন্য। সম্মেলন থেকে সিপিএম এর নতুন রাজ্য কমিটি তৈরি হলো। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে নতুন করে কোনো বিতর্ক বাড়াতে চাইছে না আলিমুদ্দিন স্ট্রিট। তারই প্রতিফলন ঘটল রাজ্য কমিটি গঠনে। নতুন করে বড় কোনো নাম নয়, বিতর্কিত কাউকেও অন্তর্ভুক্ত করল না আলিমুদ্দিন স্ট্রিট। একেবারে ফর্মুলা মেনেই রাজ্য কমিটি গঠন করা হলো, নতুন চমকও তারা রাখল না। সিপিআইএম ছিল, সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে। ওরা বলে যে তোমরা কি করতে চাও, আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন। অনবদ্য ম্যাচ হলো, যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো, আর জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথাই প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ক্লাস যার থাকবে, নীতি যার থাকবে, লড়াই যার থাকবে, সে জিতে আসবে। এখন সিপিএম এর নেতাকর্মীদের নয়নের মণি মীনাক্ষী মুখোপাধ্যায় প্রকাশ্য সমাবেশে 4 বক্তার মধ্যে একমাত্র কম বয়সী তিনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই একটা বড় কাট আউট ছিল, যেখানে মীনাক্ষী মুখার্জির ছবি আর তাতে লেখা বাংলার ক্যাপ্টেন। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, এই ধরনের কোনো কাট আউট তারা এখানে লাগাননি। তাহলে কারা করলো? সিপিআইএম নেতৃত্বের যুক্তি, অতি উৎসাহে হয়তো কেউ কেউ তা করে থাকতে পারেন। সিপিআইএম নেতৃত্ব যে যুক্তিই দিন না কেন, মীনাক্ষী মুখার্জির বলা শুরু করা থেকে শেষ পর্যন্ত যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা ধরা পড়ল এই ডানকুনির ফুটবল স্পোর্টিং ময়দানে, তাতে স্পষ্ট দলীয় নেতৃত্ব যে ব্যাখ্যাই দিন না কেন কর্মীদের কাছে তিনিই হয়তো ক্যাপ্টেন। এমনকি মীনাক্ষী মুখার্জি বক্তৃতা শেষ করতেই দলে দলে কর্মী সমর্থকরা এই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। তখন বক্তৃতা করছিলেন মোহাম্মদ সেলিম। রাজনৈতিক মহলে চর্চা, তাহলে কি সিপিআইএমের কর্মী সমর্থকরা এখন খুব বেশি করে মীনাক্ষী মুখার্জির বক্তৃতা শুনতেই মাঠে আসছেন? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি।
সম্মেলন হয়েছে, এখন প্রকাশ্য সমাবেশ। अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी, इस सभा का सभापति कमरेड देबुदाके फोन করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে। নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, একসময় সিপিএম এর নেতাকর্মীদের নয়নের মণি ছিলেন সুশান্ত ঘোষ। মহিলা ঘটিত বিতর্কে জড়ানোয় তিনি এবার রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন। বয়সের কারণে বাদ পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, অমিয় পাত্ররা। জেলা সম্মেলনে হেরে যাওয়া মৃণাল চক্রবর্তী থেকে গিয়েছেন কমিটিতে। জেলা কমিটি থেকে নাম তুলে নেওয়া রাহুল ঘোষও থেকে গিয়েছেন। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, তাহলে শূন্য পাওয়া ছাত্রের প্রাইভেট টিউটারকে যদি আরেকবার রাখে তাহলে ফলাফল হবে শূন্য। মীনাক্ষীকে নিয়ে বিস্তর হয়েছে। কম বয়সীদের কমিটিতে আনতে নানা হুকুমনামা জারি হয়েছিল, কিন্তু রাজ্য কমিটিতে কম বয়সী নতুন কোনো মুখ নেই, জায়গা পাননি এসএফআই এর রাজ্য সম্পাদক বা সভাপতিও। কলতান দাশগুপ্তের নাম সেখানে নেই। ওই ডাক্তারদের ধর্নার সময় যে ওই হামলা করতে হবে করে তৃণমূলের নামে বদনাম দিয়ে তৃণমূলকে ফাঁসাতে হবে যে অডিও, তো তাতে তো কলতান দাশগুপ্তর গলা ছিল। তো কলতান দাশগুপ্ত তো অ্যারেস্ট হয়েছিলেন, তো অ্যারেস্ট পর তাকে তো একেবারে বিরাট মানে ফুলের তোড়া দিয়ে পার্টি তার পাশে আছে বলে আগুন পাখিরা বরণ করে আলো, তো পাশে থাকলো কই? তাহলে এটা প্রমাণ হচ্ছে যে ওই অডিওর সত্যতা আছে। কলতান দাশগুপ্তকে যদি সত্যি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে পার্টি ঝেড়ে ফেলতে চায় দায়, কারণ পুলিশি তদন্ত চলছে। অডিওয়ে যে কলতানের গলা এটা সিপিএম জানে।